আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আচ্ছা, আমি লিমন শেখ, অধ্যয়নরত আছি বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরে পদার্থবিজ্ঞান বিভাগে। আর আমি তোমাদের এখানে পদার্থবিজ্ঞান ক্লাস নেব। আচ্ছা, শুরু করা যাক। পদার্থ। আচ্ছা, কথা হচ্ছে পদার্থবিজ্ঞান কিন্তু বর্তমানে একটা রয়্যাল সাবজেক্ট। যাই হোক, পদার্থবিজ্ঞান আসলে কি? বিজ্ঞান সম্পর্কে তোমরা জানো যে নতুন কোনো কিছু খুঁজে বের করা, ঠিক আছে? তো এটা বিজ্ঞানের একটা অংশ। তো পদার্থবিজ্ঞান হচ্ছে আমাদের পদার্থ এবং পদার্থগুলোর মধ্যে অন্তর্নিহিত শক্তি যেগুলো আছে এগুলোর মধ্যে যে আলোচনা, সেটা হলো পদার্থবিজ্ঞান। ঠিক আছে? সিম্পলি পদার্থবিজ্ঞান হচ্ছে পদার্থ এবং এই পদার্থগুলোর ভিতরে যে শক্তি আছে অথবা বাইরে যে শক্তিটা আছে, পদার্থের অন্তর্নিহিত শক্তি এবং এই পদার্থটার মধ্যে যে সম্পর্ক, এটা যে বিজ্ঞানের মাধ্যমে আমরা কানেক্ট করি, সেটা হলো পদার্থবিজ্ঞান। আচ্ছা, তো এই পদার্থবিজ্ঞানটা আমাদের একদম সৃষ্টির আদিকাল থেকে পদার্থ স্টার্ট হয়েছে পদার্থবিজ্ঞানের, কিন্তু আমরা হয়তো বুঝতে পারিনি। ঠিক আছে, প্রথম দিকে জিনিসটা ছিল শুধু বিজ্ঞান, তারপরে আমরা বিজ্ঞানকে অনেকভাবে ভাগ করছি। তো ওই বিজ্ঞানের একটা ভাগ হচ্ছে পদার্থবিজ্ঞান, যেখানে আবার বলতেছি, যেখানে পদার্থ এবং এই পদার্থগুলোর অন্তর্নিহিত শক্তি নিয়ে আলোচনা করা হবে, সেটা হলো পদার্থবিজ্ঞান। আচ্ছা, আমরা আসি পদার্থবিজ্ঞান। আমরা যদি প্রথম স্টার্টিং থেকে স্টার্ট করি, পদার্থবিজ্ঞানকে আমরা মানে স্টার্ট থেকে আজ পর্যন্ত এবং প্রথম থেকে আজ পর্যন্ত পদার্থবিজ্ঞানের যে ধারাটা, এটাকে আমরা প্রধান দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তো প্রধান দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো, আচ্ছা, পদার্থবিজ্ঞান ইংলিশে বলা হয় ফিজিক্স। ফিজিক্স, এই পদার্থবিজ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখা যাচ্ছে কি? আচ্ছা, ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স। এখন কথা হচ্ছে, আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স মূলত 1900 সালের আগ থেকে, যেটা এটা এটা এভারেজ হিসাব, এটা মানে একদম পার্মানেন্ট কোনো হিসাব না, এভারেজ হিসাব, যে 1900 সালের আগ পর্যন্ত, লেস দেন 1900, এটা নর্মালি ধরা হয় এটা ক্লাসিক্যাল ফিজিক্সের যুগ। আর ক্লাসিক্যাল ফিজিক্স এখন ইউজ করা হয় এমন না, এখনো ক্লাসিক্যাল ফিজিক্স ইউজ করা হয়। আর নর্মালি 1900 সালের পরের যে অংশটা, 1900 সালের আগে ক্লাসিক্যাল ফিজিক্স, 1900 সালের পরে আছে আমাদের হলো মডার্ন ফিজিক্স। আচ্ছা, নর্মালি ক্লাসিক্যাল ফিজিক্সে প্রথম দিকে একদম নিউটন, তারপর ওনার সমসাময়িক যে বিজ্ঞানীরা, ওনারা অবদান বেশি রাখছে। আর আমাদের মডার্ন ফিজিক্সে এই যে আমাদের আইনস্টাইন, তারপর হাইজেনবার্গ, আচ্ছা, এনারা অবদান রাখছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? প্রথমে বললাম যে আমরা পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করতেছি। পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের একটা শাখা জাস্ট। এখানে পদার্থ এবং এদের অন্তর্নিহিত শক্তি নিয়ে আলোচনা করা হবে। আর পদার্থবিজ্ঞানের এই যে ধারাটা একদম সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত, এটাকে দুই ভাগে আমরা ভাগ করছি। একটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স, একটা হলো মডার্ন ফিজিক্স। কারণ ক্লাসিক্যাল ফিজিক্সটা হলো কি, 1900 সালের আগ থেকে যেটা আছে এটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স। আর 1900 সালের পর যে অংশটা, মানে আজ পর্যন্ত, এটা হলো মডার্ন ফিজিক্স। ঠিক আছে, আর অবদান রাখছে আমাদের নিউটন সাহেব এবং এনার সমসাময়িক যে বিজ্ঞানীরা ছিল, এর মধ্যে মনে নেই, ওনারা আর কি অবদান রাখছিল। আর আমাদের আইনস্টাইন, হাইজেনবার্গ, তারপরে মানে 1900 সালের পর যেনারা ইয়ে করছে, তো ওইটা হলো মডার্ন ফিজিক্স। আচ্ছা, এটা এটা স্ক্রিনশট নিতে পারো সবাই, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। এখন পদার্থবিজ্ঞান সম্পর্কে জানতে গেলে আমাদের পদার্থবিজ্ঞানকে আমরা কিভাবে উপস্থাপন করব সেটা সম্পর্কে জানতে হবে। আমরা সবকিছু দেখতে পাচ্ছি যে এটা পদার্থবিজ্ঞান, এটা পদার্থবিজ্ঞানের অংশ, মানে সবকিছু পদার্থবিজ্ঞানের অংশ। ঠিক আছে, তো আমি তো ফিজিক্স নিয়ে পড়ি, তো আমার কাছে সবকিছুই পদার্থের অংশ মনে হয়, পদার্থবিজ্ঞানের অংশ মনে হয়। তো যাই হোক, এখন
এই পদার্থবিজ্ঞানটাকে আমরা উপস্থাপন করার জন্য আমরা যেমন ইংরেজি অ্যালফাবেটগুলো আছে না, এ বি সি ডি 26টা অ্যালফাবেট, তো এমনি তেমনি করে আমাদের পদার্থবিজ্ঞানে কিছু রাশি আছে, সেগুলো দ্বারা আমরা পদার্থবিজ্ঞানকে উপস্থাপন করব। ঠিক আছে? আচ্ছা, তো পদার্থবিজ্ঞানকে আমরা উপস্থাপন করার জন্য কিছু রাশি সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, রাশি। আমি আবার আরেকবার বলতেছি, সেটা হলো পদার্থবিজ্ঞানকে উপস্থাপন করার জন্য জাস্ট যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হলো রাশি। এখন আমরা আসি যে রাশিটা হলো সরি পদার্থবিজ্ঞানে যে আমাদের যে রাশি আছে, এই রাশিটা মূলত কি করে, পদার্থবিজ্ঞানকে উপস্থাপন করে। আচ্ছা, রাশি, এই রাশিটা আমাদের প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি, রাশি পদার্থবিজ্ঞানকে উপস্থাপন করে এবং এই রাশিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি। একটা হলো মৌলিক রাশি, একটা হলো যৌগিক রাশি। এখন মৌলিক রাশি কি? মৌলিক রাশি হচ্ছে আমরা যেমন এ বি সি ডি পড়ি, এ বি সি ডি এগুলো সবগুলো এক একটা কি রাশি, ধরো এ বি সি, এগুলো এক একটা সবগুলো রাশি। এখন ধরো হচ্ছে আমরা যখন একটা ওয়ার্ড তৈরি করি, ধরো রিভার, এই যে দেখো এখানে এই যে এটা একটা রাশি, 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 এই সবগুলো মিলে আবার একটা রাশি। এখন তুমি যদি এই জিনিসটা কল্পনা করো, তাহলে এটা একটা মৌলিক রাশি, এটা একটা মৌলিক রাশি, এটা একটা মৌলিক রাশি, এগুলো সবগুলো একটা মৌলিক রাশি, আর পুরোটা একটা যৌগিক রাশি। তার মানে আমাদের কি দাঁড়ালো, যে বিল্ডিং ব্লকটা যেটা দ্বারা আমাদের সবকিছু তৈরি হবে, একদম স্টার্টিং যেটা মৌলিক সবচেয়ে, সেটা হলো মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি, আর এই মৌলিক রাশি এক বা একাধিক, ঠিক আছে, একাধিক, এক কথায় একাধিক মৌলিক রাশি মিলে আমাদের তৈরি হবে যৌগিক রাশি। তাহলে জিনিসটা ক্লিয়ার? প্রথমে আমরা বললাম যে রাশি পদার্থবিজ্ঞানকে যেটা উপস্থাপন করে, এটা আমাদের প্রধানত দুই ভাগে ভাগ করে নিলাম, মৌলিক এবং যৌগিক। এখন এই মৌলিক রাশি একদম একদম বেসিক যে রাশিটা, সেটা হলো মৌলিক রাশি, যেটা স্টার্ট হবে। ঠিক আছে, তেমনি আমাদের যৌগিক রাশি কি? মৌলিক রাশি, একাধিক যদি মৌলিক রাশি একসাথে যুক্ত হয়ে কোনো রাশি তৈরি করে, সেটা হলো যৌগিক রাশি। আচ্ছা, আমরা নেক্সট দেখি। আমরা জানলাম যে রাশি দুই প্রকার, মৌলিক রাশি এবং যৌগিক রাশি। এখন আমরা আলোচনা করবো যে মৌলিক রাশি আসলে কোনগুলা, কত প্রকার, এক কথা মৌলিক রাশি সম্পর্কে জানবো। মৌলিক রাশি প্রধানত 60টি। আচ্ছা, যার বলে রাখেন প্রধানত 60টি। এখন আমরা দেখবো যে মৌলিক রাশিগুলো কোনগুলো। আমি একটা কাজ করি, আমি রাশিগুলোর পাশাপাশি এই রাশিগুলোকে যে মানে সিম্বলগুলো দ্বারা প্রকাশ করা হয় সেটা দেব, এবং তার এককগুলো দেব। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো যে কোন সিম্বল কি, আবার এককটা কি, এগুলো জানবো। রাশি, ইউনিট। কথা হচ্ছে রাশি হলো আমাদের মৌলিক যে রাশিগুলো, সেগুলো লিখবো। সেই মৌলিক রাশিগুলোকে আমাদের কিভাবে প্রকাশ করা হবে সিম্বলের মাধ্যমে, সেটা দেব। আর ইউনিটটা হচ্ছে তাদের একক কি। ঠিক আছে? আচ্ছা, একক সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, এটা লিখি। মৌলিক রাশি প্রধানত 60টা, তো এটা আমরা মৌলিক রাশি লিখি। দৈর্ঘ্য, ইংরেজিতে বলা হয় লেন্থ। এটাকে প্রকাশ করা হয় এল দিয়ে, আর এককটা হলো মিটার। আচ্ছা, আমরা কিন্তু এসআই একক ইউজ করতেছি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল একক যেটা, সেটা ইউজ করি আমরা। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের একক প্রচলন আছে, তো যে এককটা আমার সারা বিশ্ব প্রচলিত, সেই এককটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা মূলত এসআই একক। ঠিক আছে, দৈর্ঘ্য, তারপরে আছে দৈর্ঘ্য ভর।
এর ইংরেজি হলো মাস, MASS, ঠিক আছে। এটা প্রকাশ করা হয় এম দিয়ে, এবং আমাদের এটার ইউনিটটা হবে কেজি। দেখো আমি আবার বলতেছি যে এগুলো কঠিন কিছু না, জাস্ট রাশি, এগুলোকে প্রকাশ করা হবে এগুলা দিয়ে, ঠিক আছে। আর এগুলো হলো সর্বনিম্ন, আমাদের ABCD যেমন সর্বনিম্ন, ঠিক আছে, ওর নিচে আর যাওয়া যায় না, ওগুলোকে আর ভাঙা যায় না। এই দৈর্ঘ্য, ভর, তারপরে যে বাকি 5টা বলবো, টোটাল 7টা রাশি আর কি, এগুলো হলো সর্বনিম্ন, এগুলোকে ভাঙা যায় না, বরঞ্চ এগুলো দিয়ে আমাদের অন্য যে রাশিগুলা, এখন যৌগিক রাশিগুলো, ওগুলো তৈরি হবে। আচ্ছা, আর এই যে এককগুলো আমরা দেখতেছি, এগুলো কিন্তু এই দৈর্ঘ্যের কিন্তু আরো একক আছে, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, অনেক একক থাকতে পারে, কেজি, গ্রাম, ঠিক আছে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা শুধু এসআই এককগুলো নিচ্ছি। আর আমরা মাথায় রাখবা যে যে এককটা ইন্টারন্যাশনাল, যে সব জায়গায় যেটা ইউজ করা, ওটা নিয়ে আলোচনা করা ভালো। আর আমরা এখন থেকে, মানে আজকে থেকে আমি যে পদার্থবিজ্ঞান স্টার্ট করলাম, আমি পুরো আলোচনা করবো এসআই এককের মাধ্যমে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না করতে হয়। আচ্ছা, তারপর আসতেছে সময়। সময়, এটাকে ইংরেজিতে বলা হয় টাইম। সো এটা প্রকাশক রাশি টি, আর এটা একক হলো সেকেন্ড, এটা সবাই জানে। তারপরে আমাদের আরেকটা আসতেছে তাপমাত্রা। তাপমাত্রা ইংরেজিতে হলো টেম্পারেচার। টেম্পারেচার প্রকাশক রাশি হলো টি, আর হলো আমাদের এককটা হলো কি, কেলভিন। আমাদের আরো একক আছে ডিগ্রি, ফারেনহাইট, তো আমরা এসআই একক হলো কেলভিন। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতেছো যে আসলে আমাদের যে এই যে প্রকাশক সিম্বলগুলো, ঠিক আছে, প্রকাশক যে রাশিগুলো আছে, এই জিনিসগুলো আসলে এই যে ইংরেজি, এই আমাদের যে মৌলিক রাশিগুলো, এগুলো ইংরেজির প্রথম লেটারটা দিয়ে নেওয়া হয়েছে। এই দেখো এল, এল, তারপর এম, এই যে এম, এই যে টি, এই যে টি, এই টি, এই টি, মানে এটা ছোট হাতে টি দিছি, যার কারণে এটা বড় হাতে টি দ্বারা প্রকাশ করেছে। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো, আমরা পরবর্তীতে আরো 3টা আছে। আচ্ছা, আমি পরবর্তীতে যাচ্ছি। তড়িৎ প্রবাহ। আচ্ছা, এই জিনিসটা তোমাদের কাছে একদম নতুন একটা জিনিস, এটা সম্পর্কে তেমন তোমাদের ধারণায় আমি জানি। এখন তড়িৎ প্রবাহ হচ্ছে, এখন বললে হয়তো বুঝবাও না, এটা খুবই মজার একটা জিনিস। আমরা যখন পরবর্তীতে ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে, কঠিন কিছু না, যে জাস্ট এই যে আমরা নর্মালি বিদ্যুৎ যে বাসা বাড়িতে দেখি, এগুলো নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা এই তড়িৎ প্রবাহ সম্পর্কে জানতে পারবো, মানে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো কঠিন কিছু না কিন্তু, সোজা। আচ্ছা, তড়িৎ প্রবাহ, এটার ইংরেজিটা আমি দিই। ইলেকট্রিক ইন্টেন্সিটি, ঠিক আছে। তো এর সিম্বলটা আমাদের আসবে হলো আই দ্বারা, এই যে ইন্টেন্সিটি থেকে আই আসছে, ঠিক আছে, ইন্টেন্সিটি থেকে আই আসছে এমন না, তারপরেও এটা বলতেছি আর কি, যে বোঝার সুবিধার্থে, যে আই প্রকাশক রাশি আইটা, আর ইউনিটটা হলো অ্যাম্পিয়ার, ঠিক আছে, বড় হাতের ই। তারপরে আসছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, নাম্বার অফ সাবস্ট্যান্সেস, ঠিক আছে। তো এটা আমাদের প্রকাশক রাশিটা হবে ছোট হাতের এন, ঠিক আছে, আর এককটা হবে মোল। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের। তোমরা সবাই ডজন ইউজ করো, ডজন, হালি। 1 ডজন মানে 1 ডজন সমান কি 12টা, ঠিক না, 12টি।
তাহলে এক হালি এটা সমান কি 4টি। তেমনি আমাদের এই যে মোলটা তোমরা দেখতেছো এটা আননোন কিছু না, জাস্ট তোমরা জানো না আর কি। তো এটা হচ্ছে আমাদের 1 মোলের একটা মান আছে, এগুলোর যেমন মান আছে 1 ডজন সমান 12টি, 1 হালি সমান 4টি, 1 মোল এটারও একটা মান আছে, এটা হলো 6.023 ইন্টু 10 পাওয়ার 23 টি। আচ্ছা, জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বলি। তোমাকে যদি বলা হয় 1 ডজন কলম, তার মানে কি 12টা কলম। যদি বলা হয় 1 হালি ডিম, তার মানে 4টা ডিম। তেমনি আমি যদি বলি 1 মোল কলম, তাহলে 6.023 ইন্টু 10 পাওয়ার 23 টি কলম। যদি বলি 1 মোল মানুষ, তাহলে কি হবে যে 6.023 ইন্টু 10 পাওয়ার 23 টি মানুষ। বুঝছো? এটা ক্লিয়ার? আচ্ছা, তোমরা স্ক্রিনশট দিলে নিতে পারো। লাস্ট রাশি দীপন তীব্রতা। দীপন তীব্রতা ইন্টেন্সিটি অফ লাইট, এটাকে লুমিনাসও বলা হয়। ঠিক আছে, লুমিনাস ইন্টেন্সিটি অথবা ইন্টেন্সিটি অফ লাইট। এই দীপন তীব্রতাকে আমাদের প্রকাশ করা হবে আইভি দ্বারা। এই ইন্টেন্সিটি থেকে বলতে পারো যে আই, আমাদের তড়িৎ প্রবাহ যেটা ওটাও ছোট আই দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য এটা বড় আই। ঠিক আছে, বড় আইভি। ঠিক আছে, নট লাইক দ্যাট যে এই নাম থেকে এটা আসছে, জাস্ট মনে রাখার জন্য আইভি। ঠিক আছে, এখন এটা হলো প্রকাশক রাশি, এটার একটা একক আছে, এটা হলো ক্যান্ডেলা, ক্যান্ডেলা। এই দীপন তীব্রতা আসলে কি তাহলে? আচ্ছা, দীপন তীব্রতা হচ্ছে আমরা যে আলোটা, ঠিক আছে, আলো কতটুকু তীব্র। ঠিক আছে, কোথাও আলো দেখি যে দুর্বল আলো, কোথাও খুবই সবল আলো, মানে কোথাও খুবই উজ্জ্বল, কোথাও একটু অন্ধকার টাইপের। তো এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি যখন প্রকাশ করি তখন তার একটা মান দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, যে ওই মানটা জাস্ট প্রকাশক রাশি আইভি, আর সিডি হলো মানে ওর এককটা। এক কথায় আমি যদি বলি 1 ক্যান্ডেলা, তার মানে ওখানে কম আলো বোঝাবে। যদি বলি 10 ক্যান্ডেলা, তার মানে ওখানে একটু বেশি আলো বোঝাবে। জাস্ট, তো এটা কঠিন কিছু না, জাস্ট এটা প্রকাশকের একটা রাশি আইভি, যেটা কার দীপন তীব্রতা। দীপন তীব্রতা মানে কি, যে আলো কতটুকু তীব্র। ঠিক আছে, আর ক্যান্ডেলা হলো ওর প্রকাশক, আমাদের হলো এককটা, ক্যান্ডেলা ওর একক। আচ্ছা, সেই সাথে আমাদের মৌলিক রাশি সব শিখে ফেললাম। ঠিক আছে, তো এইভাবে আমাদের মৌলিক রাশি থেকে আমাদের এখন আসবে যৌগিক রাশি। যৌগিক রাশি কি? এর আগে আমরা বলছি যে যৌগিক রাশি হচ্ছে একাধিক মৌলিক রাশি যদি মানে পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন কোনো রাশি প্রকাশ করে, সেটা হলো যৌগিক রাশি। আচ্ছা, যৌগিক রাশি দেখি দিই একটা, যেমন ধরো হলো বেগ। এটা কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করবো। বেগ, সরণ বাই সময়। এখানে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে এই সরণ, এটা মূলত একটা দৈর্ঘ্য নির্দেশক। এটা মূলত একটা দৈর্ঘ্য নির্দেশক, আর সময়টা তো সময়। তাহলে দিন শেষে কি দাঁড়াচ্ছে, যে এটা একটা মৌলিক রাশি, এটা একটা মৌলিক রাশি, এই পুরোটাই তাহলে এই পুরোটা মানে কি, এটার সমান বেগ। আচ্ছা, এখানে আমি ইকুইভ্যালেন্স চিহ্ন ইউজ করছি। ইকুইভ্যালেন্স চিহ্ন মানে কোনো জিনিস যদি একদম অ্যাকুরেটলি সমান না হয়, কোনো একটা নির্দিষ্ট দিক দিয়ে সমান, তাহলে ওটা ইকুইভ্যালেন্স চিহ্ন ইউজ করে। এটা পরবর্তীতে আমরা জানবো, এখন এটা না জানলে হবে। তার মানে কি, এই দৈর্ঘ্যটা একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি। এই দৈর্ঘ্য এবং সময় মিলে যে নতুন রাশি তৈরি করছে এখানে, সেটা কার সমান? বেগের সমান। তার মানে কি, এই বেগটা একটা যৌগিক রাশি। আচ্ছা, সংজ্ঞার সাথে আমাদের মিলে গেছে। এইভাবে আমাদের, আচ্ছা বেগ কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব, এগুলো কিন্তু সব আলোচনা আছে আমাদের, যা একটু দেখাচ্ছি যে যৌগিক রাশি গুলো। আমরা যদি বল বলি, ভর গুণন ত্বরণ। ঠিক আছে, তাহলে এই ত্বরণ আবার কি, ভর
ত্বরণটা আবার কি যৌগিক, বলটা যৌগিক কিভাবে বুঝছি, কারণ ভর এবং ত্বরণ একাধিক রাশি এখানে আছে, যার কারণে এটা একটা যৌগিক রাশি। এখন ভর এবং ত্বরণ, ভরটা আমাদের মৌলিক পেয়ে গেছি, কিন্তু ত্বরণকে মানলে আমরা আবার পাবো কি বেগ বাই সময়, বেগ বাই সময় পাবো। এখন এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বেগ আবার ফির একটা কি যৌগিক রাশি, ওটাকে আবার ভাঙা যায়, ভর গুণন বেগ কি সরণ, সরণ বাই সময়, নিচে আবার সময়। ঠিক আছে, তো এই জিনিসটাকে তোমরা এর আগে জানো যে a বাই বি ডিভাইড বাই সি বাই ডি যদি এরকম থাকে, এটা তো মেইন ব্র্যাকেট, মেইন ভাগ, তো এটাকে এইভাবে লেখা যায় a বাই বি গুণন ডি বাই সি, এভাবে লেখা যায়। ঠিক আছে, তো এই যে এই সময়ের নিচে যদি একটা ওয়ান তুমি কল্পনা করো, এটা তো মেইন ভাগ, ঠিক আছে, তার মানে ওয়ানটা উপরে যাবে আর সময়টা নিচে চলে আসবে, ভর গুণন সরণ ডিভাইড বাই এখানে সময় গুণন 1 বাই সময়। আচ্ছা, আমার লেখা কিন্তু একটু খারাপ, ঠিক আছে, তবে একটু ওটা কনসিডার করে নিও। তো আলটিমেটলি আমাদের এই জিনিসটা কি আসে, ভর গুণন সরণ ডিভাইড বাই সময় স্কয়ার। আচ্ছা, এখন দেখো তো এই বলটা আলটিমেটলি আমাদের যে জিনিসটা, যে রাশি তিনটার মধ্যে বলতেছে, একটা ভর, সরণ এবং সময় স্কয়ার। ভরটা একটা মৌলিক রাশি, সরণটা একটা মৌলিক রাশি, সময়টা একটা মৌলিক রাশি। সরণ আমরা এর আগে বলছি যে এটা একটা জাস্ট একটা দৈর্ঘ্য, আর সরণ এটা আমরা খুব ভালোভাবে আলোচনা করব, সমস্যা নেই। আমরা পদার্থবিজ্ঞান আলোচনার জন্য আমাদের কিছু মানে মান জানা লাগবে, মানে কোনো কিছু কনস্ট্যান্ট সম্পর্কে আগে থেকে ধারণা থাকতে হবে, এগুলো আবার আমরা পরবর্তীতে নির্ণয় করবো, সমস্যা নেই। আচ্ছা, ধরো এটা আমার পৃথিবী, আমরা কিন্তু পদার্থবিজ্ঞানে ঢুকে যাচ্ছি, ঠিক আছে, আমরা জানি পৃথিবী কি সম্পূর্ণ গোলাকার না। আচ্ছা, আমরা ওইটা পৃথিবীর মতো করে আঁকি, পৃথিবী সম্পূর্ণ গোলক না, ঠিক আছে। তো ধরো এই যে এটা আমাদের পৃথিবী, পৃথিবী কিন্তু ডিম্বাকৃতির, ঠিক আছে, এটা আর কি ধরো, এখন ডিমের মতো হয়ে গেছে আর কি, ওকে। এখন এটা হলো পৃথিবীকে আমরা কল্পনা করো, পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলক না, কিন্তু পৃথিবীকে আমরা একটু কল্পনা করবো যে গোলকের মতো, ঠিক আছে, পৃথিবীকে একটু গোলকের মতো কল্পনা করবো। এখানে আমাদের পদার্থবিজ্ঞান মানে পৃথিবীকে একটা গোলকের কল্পনা করে সব ধরনের সূত্র মোটামুটি করছে, ঠিক আছে, প্রতিপাদন করা হয়েছে। তো এখন হয়তো একটু মডার্ন ফিজিক্স আসার কারণে পৃথিবীকে ওই ডিম্বাকৃতি ধরেই কাজগুলো করা হচ্ছে। আচ্ছা, পৃথিবী এখন আমরা কল্পনা করব পৃথিবী আসলে একটা গোলক, কিন্তু এটা তো গোলক হলো না, গোলক কি হবে না হবে না? আচ্ছা আচ্ছা, ধরো এটাই গোলক, ঠিক আছে, এটা হলো আমাদের সেন্টার, এটা হলো আমাদের সেন্টার, এটা আমাদের পুরোটা কি পৃথিবী, আর্থ, এটা হলো আমাদের আর্থ। এই পৃথিবীর সেন্টার, এই সেন্টার থেকে আমাদের যে কোনো একটা দূরত্ব, যেহেতু আমরা ধরে নিচ্ছি এটা একটা গোলক, সো এখান থেকে সবগুলো দূরত্ব আমাদের কি সেম হবে, মানে ব্যাসার্ধ সেম হবে। যদি গোলক না হইতো, ডিম্বাকৃতি হতো, তাহলে কিন্তু ব্যাসার্ধ আলাদা হইতে হতো। এই যে এটা দেখো, এখান থেকে এই ডিসটেন্সটা আর এখান থেকে এই ডিসটেন্সটা কি সেম না, এটা যদি r1 হয়, এটা যদি r2 হয়, তাহলে দেখবা যে r2 গ্রেটার দেন r1, ক্লিয়ার। কিন্তু যেহেতু আমরা এটা একটা গোলক কল্পনা করে নিছি, সো এটা আমাদের এক নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে। আর পৃথিবীর যে ব্যাসার্ধটা, এটাকে আমরা বর্গ দ্বারা প্রকাশ করি, এটার মানটা হলো 6.0 মিটার। মানে তুমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে হাঁটা শুরু করো, যে কোনো এক প্রান্তে যদি পৌঁছাও, তাহলে তোমাকে 6 × 10⁶ মিটার, মানে 6400 কিলোমিটার তোমাকে পাড়ি দিতে হবে। সিম্পল হিসাব, মানে পৃথিবীর তুমি কেন্দ্রে দাঁড়াইছো, কেন্দ্রে দাঁড়ায় তুমি হাঁটতেছো,
মানে তোমার খুব ইচ্ছা যে পৃথিবীর তুমি একদম প্রান্তে যাবো, তাহলে তোমাকে 6400 কিলোমিটার পাড়ি দিয়ে এই প্রান্তে পৌঁছাইতে হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, তারপরে আমরা আসতেছি, এটা পৃথিবীর ব্যাসার্ধ গেল। পৃথিবী তাহলে ভর কত? পৃথিবীর ভরটা আমরা বড় এম দ্বারা প্রকাশ করি, 6 × 10⁻24 কেজি। দেখো এই মানগুলো, যে পাওয়ার যে 6 দেখতেছো, পাওয়ার যে 24 দেখতেছো, এই মানগুলো কিন্তু খুব ছোট মান না। এগুলা আমরা আলোচনা করব, আমরা কিছুক্ষণ পর এগুলা সাফিক্স সম্পর্কে জানবো। আচ্ছা, 6 × 10⁻24 কেজি মানে অনেক, মানে 10⁻24। ঠিক আছে, এটা আমরা শিখবো ম্যাথমেটিক্সে, এটা ভালো আলোচনা আছে। ম্যাথমেটিক্স যখন করবো তখন ম্যাথমেটিক্সে শেখানো হবে। আচ্ছা, পৃথিবীর ভর হলো 6 × 10⁻24 কেজি, আর পৃথিবীর যে ব্যাসার্ধ 6 × 10⁻6 মিটার। এখন পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ, সেটাকে আমরা ছোট জি দ্বারা প্রকাশ করি, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাংলা। আর আচ্ছা, সহজ ভাষায় পৃথিবী আমাদেরকে একটা নির্দিষ্ট বলে টানতেছে। ঠিক আছে, এই বলের কারণে আমাদের যদি কোনো কিছু আমাদেরকে ধরে না রাখতো, আমরা যে বেগে যাইতাম। আচ্ছা, ত্বরণ তো যখন পড়ায়নি, ত্বরণের মধ্যে এটা ভালোভাবে পড়ানো হবে। এটার মানটা হবে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। আমরা এগুলো কিন্তু পড়াবো আবার। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ এটা সম্পর্কে পড়ানো হবে। জাস্ট এই মান দুটো একটু ভালোভাবে মুখস্থ রাখো। পৃথিবীর ভর হলো 6 × 10⁻24 কেজি, আর পৃথিবীর যে ব্যাসার্ধটা এটা হলো 6 × 10⁻6 মিটার। আচ্ছা, আর এটা একটা পৃথিবী। আমরা এগুলো লাগবে, এগুলো মুখস্থ লাগবে, এগুলো অন্য অধ্যায়ে লাগবে, এখন আপাতত লাগতেছে না। এখন আসতেছি, আমাদের কিছু কনস্ট্যান্ট সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এগুলা এখন না জানলে হবে, তারপরে বলে রাখি যে আলোর বেগ। ঠিক আছে, আলোর বেগ, ঠিক আছে, এটা সি দ্বারা প্রকাশ করা হয়। আলোর বেগ হলো 3 × 10⁻8 মিটার/সেকেন্ড। এটা মূলত কত জানো? এটা মূলত 2.99792458 × 10⁻8 মিটার/সেকেন্ড। তো তোমরা যারা ছোট আছো, তো তোমাদের হিসাবের সুবিধার্থে, ঠিক আছে, এটা যেহেতু অনেক বড় মান, তোমরা এটা মুখস্থ রাখতে পারবে না। এটা কিন্তু জাস্ট 2.98 থেকে 2.99 নিয়ে যেতে আমাদের প্রায় 100 বছর লাগছে। ঠিক আছে, এটা কিন্তু এত সোজা জিনিস না। আর তোমার এই যে 10⁻8 আছে, মানে বুঝছো যে এটা সামান্য একটু পরিবর্তনের কারণে এখানে বিশাল একটা পরিবর্তন চলে আসে। এক কথায় আমরা তোমাদের হিসাবে, তোমরা যদি অনেক ছোট, তোমাদের হিসাবের সুবিধা, ইভেন আমরা এটা ইউজ করি যে এটা আমরা ইউজ করব না, আমরা এটার পরিবর্তে এটা ইউজ করব, 3 × 10⁻8 মিটার/সেকেন্ড। তাহলে আলোর বেগ এটা। তারপরে আমাদের জানতে হবে অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কে, এটাকে আমরা n দ্বারা প্রকাশ করব, নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা ওই যে বলছিলাম না যে 1 মোলের যে মানটা, এটা আমাদের অ্যাভোগাড্রোর সব সাইবেরিয়া ইয়া করছিল। তো আচ্ছা সরি, এটা অ্যাভোগাড্রোর নামে কোনো বিজ্ঞান আছে না, মানে ইয়া না, ক্লিয়ার না। যেমন n, এটার মান হলো 6.023 × 10⁻23। ঠিক আছে, এত অ্যাভোগাড্রোর সংখ্যা হলো এইটা। ওকে, একটু পজ কর। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে পদার্থবিজ্ঞানে রাশিগুলোর সামনে কিছু নাম, জাস্ট কিছু নাম বসার কারণে, ঠিক আছে, ওই রাশিগুলোর মান পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, নাম বলতে ওই রাশিগুলোর মান আছে, আমি লিখতেছি না এগুলোকে। আচ্ছা, আমরা প্রিফিক্স সম্পর্কে বলতেছি এখন। ঠিক আছে, প্রিফিক্স মূলত কি? ধরো আমরা একটা দৈর্ঘ্য জানি মিটার, ঠিক আছে, মিটার। এখন এর সামনে আমরা প্রতিনিয়ত ইউজ করি কিলো,
কিলো, এই কিলো কথাটা ইউজ হওয়ার কারণে এই মিটারের সামনে আমরা দেখছি যে 1000 বসে। ব্যাপারটা বুঝে যাও, ব্যাপারটা বোঝার বিষয়। দেখো এই মিটার, ঠিক আছে, এটা একটা কি দৈর্ঘ্য পরিমাপের একক, কিন্তু এই কিলোটা বসার কারণে এর সামনে একটা 1000 বসতেছে, তার মানে এই কিলোটার একটা ভ্যালু আছে, ঠিক আছে, কিলোর একটা ভ্যালু আছে। খালি যে কিলোমিটার এমন না, আমরা যে নরমালি জানি কি গ্রাম, গ্রাম এর সামনে গ্রাম ইকুয়াল গ্রাম লিখে নিই, গ্রাম, ঠিক আছে, কিন্তু এর সামনে আমার যদি একটা কিলো থাকে তাহলে আমরা দেখি যে 1000 গ্রাম হয়ে যায়। তার মানে ব্যাপারটা বুঝছো যে এই কিলো কথাটার একটা ভ্যালু আছে, ব্যাপারটা বুঝিও। এরকম কয়েকটা প্রিফিক্স আমি লিখে দিই। কিলো, এই 1000 মানে বুঝছো, 1000 মানে হলো 10 পাওয়ার 3, মানে যে কয়টা শূন্য উপরে পাওয়ার তত, ঠিক আছে, মেগা। এখন কিলো যদি কিলোমিটার হয় তাহলে 1000 মিটার অর্থাৎ 10 পাওয়ার 3 মিটার, আর যদি বলে যে কিলোগ্রাম তার মানে 10 পাওয়ার 3 গ্রাম। আচ্ছা, কিলো গেল, তারপর আসতেছে মেগা, মেগা, ঠিক আছে, এটা দ্বারা বোঝায় 10 পাওয়ার 6। ক্লিয়ার? দেখো এগুলো কিন্তু পজিটিভ মান, এই মানগুলো পজিটিভ মান, পাওয়ার 6 মানে পাওয়ার -6 না, কিন্তু আমি আবার বলতেছি কিলো 10 পাওয়ার 3, মেগা 10 পাওয়ার 6। আমাকে যদি বলে কিলোমিটার, তার মানে কি এই কিলোর জন্য আসবে 10 পাওয়ার 3, তারপর আসবে মিটার, ঠিক আছে। আমাকে যদি বলে মেগাওয়াট, আচ্ছা মেগাওয়াট কি এটা আমরা পরে বুঝবো ওয়াট আসলে কি। তো এই মেগা, মেগা হবে, ঠিক আছে, এই 10 পাওয়ার 6 ওয়াট, ডব্লিউ মানে এই মানগুলো একটা নির্দিষ্ট, এই নামগুলো একটা নির্দিষ্ট মান আছে, এই নামগুলোর একটা নির্দিষ্ট মান আছে, এই ওয়ার্ডগুলোর নির্দিষ্ট নাম আছে। আর এগুলো কি হয়, এই যে প্রিফিক্স, মানে কোনো একটা ওয়ার্ডের সামনে প্রিফিক্স হিসেবে বসে। তোমরা ইংরেজিতে এটা ভালোভাবে বুঝাবে উনি যে প্রিফিক্স কি সাফিক্স কি। তো প্রিফিক্স যেটা ওয়ার্ডের সামনে বসে সেটা হলো প্রিফিক্স, আর এই প্রিফিক্সগুলোর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তাছাড়া আর কিছু না। ক্লিয়ার এটা? ওকে ওকে। কিলো মেগা, তারপর আমাদের একটু দেখি মিনিট, 10 পাওয়ার -3, আচ্ছা এগুলো হচ্ছে এগুলো এই মানগুলো দিছিলাম আমরা পজিটিভ, এগুলো সাফিক্স, এগুলো সাফিক্স প্রিফিক্স হিসেবে বসে, এগুলো মানে এগুলো সবগুলো প্রিফিক্স হিসেবে বসে, ঠিক আছে। এগুলো হলো কোন একটা ওয়ার্ডের সামনে প্রিফিক্স হিসেবে বসে। আচ্ছা আমরা যদি বলি মিটার, ঠিক আছে, তার সামনে যদি একটা ন্যানো লাগিয়ে দিই, তার মানে কি এই মিটারের সামনে একটা ন্যানো আছে, এই ন্যানোর ভ্যালু কত, ন্যানোর ভ্যালু 10 পাওয়ার 9, 10 পাওয়ার -9, 10 পাওয়ার -9 মিটার। ওকে, সেম হবে ফেমটোমিটার, যদি বলে ফেমটোমিটার, এখানে যদি ফেমটো দাও তোমরা, ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি হবে 10 পাওয়ার -15, এটা ফেমটো যদি মিটার হয় তাহলে 10 পাওয়ার -15 মিটার হবে। আচ্ছা এটা ক্লিয়ার? ওকে, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো। ওকে, এখন আমরা সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে আমাদের দূরত্ব এবং সরণ, ঠিক আছে। এটা পদার্থবিজ্ঞানে আমার প্রথম একটা ভালো লাগার জিনিস, দূরত্ব এবং সরণ, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো
আমাদের দূরত্ব এবং স্মরণের মধ্যে যে পার্থক্য আছে এবং দূরত্ব এবং স্মরণটা আসলে কি জিনিস সেটা আমরা এখন শিখব। খুবই ইন্টারেস্টিং হয়েছে। স্মরণ, দূরত্ব এবং স্মরণ, এটা আমাদের বাড়ি। এখানে লিমন আর এবং আসাদ, এরা দুই বন্ধু থাকে, ঠিক আছে? লিমন এবং আসাদ থাকে। এখন কথা হচ্ছে এরা প্রতিদিন একই সাথে স্কুলে যেত, ঠিক আছে? তো আমাদের স্কুলের নাম ছিল WC, উমেশ চন্দ্র, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা আমাদের বাড়ি, আমরা একসাথে প্রতিদিন স্কুলে যেতাম। তো মজার ব্যাপার, এই স্কুলের পাশেই ছিল গার্লস স্কুল, গার্লস স্কুল ছিল। এখন আমি এখান থেকে স্কুলে যেতাম, ফিরে আসতাম। তো স্কুল যখন ছুটি হইতো তখন আমার আশা বন্ধু করতো কি, বলতো তুই বাসায় যা, ঠিক আছে? তো আমি বাসায় চলে আসতাম। ও করতো কি, এই পাশে একটা চক্কর দিয়ে বাসায় চলে আসতো, ঠিক আছে? এখন এই যে দেখো, এইটাও একটা দূরত্ব আমি অতিক্রম করছি, আমার বন্ধু আশা ও একটা দূরত্ব অতিক্রম করছে। এখন কথা হচ্ছে দূরত্ব এবং স্মরণ আসলে কি জিনিস। দেখো, এই যে সোজাসুজি এই পয়েন্ট থেকে, এই বাড়ি থেকে এই WC স্কুলের যে দূরত্বটা, এই বরাবর একদম সোজাসুজি যে দূরত্বটা, এটা হচ্ছে স্মরণ। ক্লিয়ার? এটা হচ্ছে স্মরণ। মানে এই স্মরণ যে দূরত্ব না এমন না, মানে এটা দূরত্ব, ঠিক আছে? ব্যাপারটা বুঝিও, এটা দূরত্ব, ঠিক আছে, কিন্তু এটা একই সাথে স্মরণও। কিন্তু এই জায়গায় যে দূরত্বটা, এটা তো সোজাসুজি না, ঠিক আছে? এটা সোজাসুজি না, এটাকে শুধু দূরত্ব বলতে পারবো। ক্লিয়ার? তার মানে কোন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের নরমালি যে লম্ব দূরত্বটা, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সর্বনিম্ন যে দূরত্বটা, এটা হচ্ছে স্মরণ। এটাও দূরত্ব, বা এটা একটা স্মরণ। বা এই পয়েন্ট থেকে এখান থেকে যে অসংখ্য ইয়ে আসতে পারে, এই পয়েন্টে আসতে পারে, এই বরাবর আসতে পারে, এটা অনেকভাবে ঘুরে ঘুরে আসতে পারে, ঠিক আছে? তো এগুলো সবগুলো হচ্ছে কি দূরত্ব। বা শুধুমাত্র এই যে দূরত্বটা, লম্বালম্বী যে দূরত্বটা, কথা আমি যে বরাবর যাতায়াত করতে পারি, এটা হলো স্মরণ। আর আমার বন্ধু আসার যে চারপাশে ঘুরে আসতো, ঠিক আছে, অথবা মাঝে মাঝে শরীর খারাপ থাকলে এই বরাবর আসতো, এটা হচ্ছে স্মরণ। আর বাকি যতগুলো দূরত্ব আছে সেগুলো নরমালি দূরত্ব। তাহলে আমি আশা করি এটা ক্লিয়ার। ওকে, নেক্সট পেজে। আচ্ছা, এখন আমরা মাত্রা সম্পর্কে জানবো। মাত্রাটা আসলে কি জিনিস? পদার্থবিজ্ঞানে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, মাত্রা এর ইংরেজি হলো ডাইমেনশন, ঠিক আছে? এটা আসলে বিন্যাস, মানে একটা বস্তু কিভাবে আছে এটা নির্দেশ করে। আর পদার্থবিজ্ঞানের রাশিগুলোর মাত্রা বলতে ওই রাশিগুলোর বিন্যাস বোঝায়, ঠিক আছে? তো নরমালি আমরা কয়েকটা রাশির মাত্রা শুধু জানবো, মানে মৌলিক রাশি কয়েকটার মাত্রা সম্পর্কে জানবো। এই ধরো প্রস্থ বলো, উচ্চতা বলো, স্মরণ বলো, এগুলো মূলত কি দৈর্ঘ্য নির্দেশ করে, তো সিম্পলি এগুলোর মাত্রা হচ্ছে বড় হাতের এল, আর মাত্রাকে প্রকাশ করা যায় থার্ড ব্র্যাকেট দিয়ে। আমি আবার বলতেছি, আমাদের দৈর্ঘ্য এটা একটা মৌলিক রাশি, এর মাত্রা হলো এল, এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হবে। আর এই দৈর্ঘ্যটা মূলত এই যে স্মরণকে এক ধরনের, স্মরণটা একটা দৈর্ঘ্য, উচ্চতাও দৈর্ঘ্য, প্রস্থ একটা দৈর্ঘ্য, ঠিক আছে? এখন আমরা যদি বলি ভর,
ভর, ঠিক আছে। তো এটা আমরা দেখছি যে দৈর্ঘ্যের প্রকাশক রাশি লেন্থ, ঠিক আছে, ধরতে পারো যে ওখান থেকে এল আসছে, আর ভর ভর মাস, ঠিক আছে, ওখান মনে করো মার্সের হলো এম আসছে এখান থেকে, মনে রাখার জন্য আর কি, ঠিক আছে। দৈর্ঘ্য ভর আর হলো আমাদের সময় সম্পর্কে জানলেই হবে। সময় এটা টাইম থেকে টি আসছে, দেখো দৈর্ঘ্য লেন থেকে এল আসছে, ভর মাস থেকে এম আসছে, আর সময় টাইম থেকে টি আসছে, ক্লিয়ার। আর মাত্রা মাত্রা প্রকাশ করা হয় এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, এটা ক্লিয়ার। তারপরে আসি মাত্রা। মাত্রা এখন, আচ্ছা মাত্রাটা আমাদের কি এখনো ক্লিয়ার না, মাত্রা আমাদের আরেকটু আলোচনা আছে এখানে। মাত্রা আমাদের হলো, ধরো আমি এগুলো দেখলাম মৌলিক রাশির মাত্রা, এখন যদি একটা যৌগিক রাশি হয় তার মাত্রা কেমন হবে সেটা আমরা একটু আলোচনা করি। ধরো বেগ, বেগ যেহেতু এগুলা নিয়ে আমাদের আলোচনা হয়নি এখনো, বেগ আসলে কি সেটা আমরা জানি না, এখনো পর্যন্ত জানি না নরমালি। আচ্ছা আমরা শুধু বলি বেগ হলো সরণ ডিভাইড বাই সময়, বেগ হচ্ছে সরণ ডিভাইড বাই সময়। মাত্রাটা তাহলে কেমন হবে, বেগের যে মাত্রাটা হবে সরণ ডিভাইড বাই সময়ের মাত্রা, মানে সরণের যে মাত্রাটা আমাদের কি পাইছিলাম আমরা কিছুক্ষণ আগে, কি ছিল, প্রস্থ, উচ্চতা, সরণ, দৈর্ঘ্য, এগুলোর মাত্রা কি ছিল, এল ছিল। এল শুধুমাত্র এলটা লিখবো, থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। ডিভাইড বাই সময়ের যে মাত্রাটা এটা ছিল টি। আমরা জানি একটা বস্তু যখন উপরে ওঠে, এই বস্তুটা যখন উপরে উঠে যাবে তখন এই জায়গায় উপরে যে একটা মানে জিনিসটা হলো এরকম, ধরো 1/a, ঠিক আছে, এর উপরে একটা কি 1 আছে, এটাকে যখন তুমি উপরে নিয়ে যাবে, এটা উপরে নিয়ে যাবা, তাহলে 1 এর মধ্যে থাকবে গুণন এর এই যে উপরে প্লাসটা, এখানে যে পাওয়ারটা যদি প্লাস থাকে উপরে যায় সেটা মাইনাস হয়ে যাবে। এখানে যদি এটা হলো 10 থাকতো এখানে -10 হইতো, এটা যদি 100 থাকতো এটা -100 হয়ে যেত, ক্লিয়ার। তার মানে এই যে জিনিসটা এটার যে পাওয়ারটা সেটা প্লাস থেকে এখানে মাইনাসে পরিণত হবে। তাহলে এটা আমি দেখাই নিলাম, যদি এখানে একটা লাগবে না। তো এখানে +1 ছিল, তো এই উপরে এলটা এল এর মধ্যে থাকবে, আর টি -1 হয়ে গেল। শেষে আমরা কি করব, এটাকে এরকম থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। ওকে, বেগ। তারপরে আমাদের আসবে ত্বরণ। ত্বরণটা আমাদের বেগ বাই সময়। বেগটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে সরণ ডিভাইড বাই সময়, সরণ ডিভাইড বাই সময়, আর নিচে আরেকটা সময় আছে, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের কি আসে, কিছু আমরা প্রথমের দিকে জানাইছি যে এটা আসে সরণ ডিভাইড বাই সময় স্কয়ার। এই যে এটা নিচে আর এটা নিচে, এর নিচে একটা যদি 1 থাকে, ও ওই 1টা উপরে চলে যায়, ঠিক আছে, নিচে দুটো সময় থাকে, সময় স্কয়ার হয়ে যায়, তাহলে সরণ ডিভাইড বাই সময় স্কয়ার। তাহলে এটার যে মাত্রাটা আমাদের কি দাঁড়াবে শেষে, সরণের মাত্রা হলো, আচ্ছা এটা একটু নিচে দেখি দেখা যাবে, তাহলে ওই পাশে কি দেখা যাচ্ছে, ওকে। তাহলে ওখানে লিখি, তাহলে নিচে আরেকটা লিখতে পারবো, এখানে লিখতে পারবো সরণ ডিভাইড বাই সময় স্কয়ার। সরণের মাত্রা হলো কি এল, আর সময়ের মাত্রা হলো স্কয়ার, তাহলে এটা দিন শেষে আমাদের কি দাঁড়াচ্ছে, এল টি পাওয়ার -2। তাহলে সোজা হিসাব, আমরা শুধু মৌলিক রাশিগুলোর মাত্রা সম্পর্কে জানছিলাম, এখন দেখা যাচ্ছে যে বেগ, ত্বরণ এগুলো কি যৌগিক রাশি, এই যে একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি, তার মানে মৌলিক রাশি নিয়ে যেহেতু তৈরি, সো এই যৌগিক রাশিটার যে মাত্রা সেটা হবে মৌলিক রাশিগুলোর মাত্রাগুলোর একটা কি সমষ্টি, এই যে সমষ্টি। আচ্ছা বেগ গেল, ত্বরণ গেল, আরেকটা দিক বল।
বল আমরা কি জানি, ভর গুণন ত্বরণ। আচ্ছা, এটা একটু ডিরেক্ট লিখি, ভরের মধ্যে লিখলাম, কিছুক্ষণ আগে আমরা ভাঙাইছি, ত্বরণকে ভাঙার পর আমরা পাইছিলাম সরণ ডিভাইড বাই সময় স্কয়ার। তাহলে ভরের জন্য আমরা পাবো m, বড় হাতের m, আর এটাই যে এখানে যেটা পাইছি সেটা। গুরুত্বপূর্ণ দেখো, তাহলে বেগের যে আমাদের মাত্রাটা সেটা হলো lt ইনভার্স 1, ঠিক আছে, বেগের মাত্রা lt ইনভার্স 1। আমরা যদি এটা মিশাই দিই, একদম ছোট করে লিখি, বেগের যে মাত্রা সেটা হলো lt ইনভার্স 1, ত্বরণের মাত্রা lt ইনভার্স 2। এগুলো মনে রাখতে হবে, আর মনে যদি না রাখতে পারো তাহলে কিভাবে বের করতে সেটা তো দেখাই দিলাম, সোজা হিসাব, জাস্ট ভাঙাবা ml t ইনভার্স 2। কোনো কিছু মনে রাখতে পারলে, আমাদের আরো অনেকগুলো মাত্রা আছে, অ্যাটলিস্ট এই তিনটা মাত্রা মনে রাখবে, এটা আমাদের লাগবে, এই তিনটা আমাদের লাগবেই। আচ্ছা, তাহলে মাত্রা যেহেতু জানলাম, আমাদের এককও আমরা নির্ণয় করতে পারবো। মৌলিক রাশির একক যেহেতু আমাদের জানা আছে, তাহলে যে কোনো যৌগিক রাশির একক আমরা নির্ণয় করতে পারবো। তাহলে সেম ভাবে আমাদের আমাদের মৌলিক রাশিগুলো যেমন জানি, তাহলে ওই সেম ভাবে দৈর্ঘ্য প্রকাশক যেগুলা, দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক মিটার। আমরা কিন্তু এসআই একক, সবগুলো এসআই এককই ইউজ করব। দৈর্ঘ্যের এসআই একক আমাদের মিটার, ভর এর এসআই একক হলো কেজি। সেম ভাবে সময় এর এসআই এককটা হলো সেকেন্ড। তাহলে দেখো, দৈর্ঘ্যের যে এসআই একক এটা হলো মিটার বুঝাবে, ভরের এসআই একক কেজি, আর সময়ের এসআই একক হলো সেকেন্ড। এগুলো হলো মৌলিক, ঠিক আছে, এগুলো মৌলিক। এখন আমরা আসতেছি যৌগিকের ক্ষেত্রে। যৌগিকের ক্ষেত্রে আমরা দেখছি বেগের ক্ষেত্রে আমরা দেখব বেগ ইকুয়াল কি, সরণ ডিভাইড বাই সেম আগের মতো, সরণ ডিভাইড বাই সময়। তাহলে সরণের আমাদের সরণ বলতে দৈর্ঘ্য নির্দেশ করে যেটা, ঠিক আছে, সরণ হলো দৈর্ঘ্য নির্দেশ করে, যেটা আমাদের আসবে কি মিটার, আর সময়ের একক হলো সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। তারপরে আসবে ত্বরণ আমরা কি জানি, বেগ ডিভাইড বাই সময়, ঠিক আছে। বেগটা আবার এইভাবে ভাঙাবা, ঠিক আছে, আমি আর না দেখাই, বেগটা এইভাবে ভাঙাবা, তখন কি বেগের যে মাত্রাটা চলে আসবে ms ইনভার্স 1, আর সময়টা হলো সেকেন্ড, তাহলে কি ms ইনভার্স 2, এই এটা +1 উপরে যায় -1 হবে, -1 -2 হয়ে যাবে। তারপরে আমাদের বল ভর গুণন ত্বরণ। এটা আমাদের ভরের একক হলো কেজি, আর ত্বরণের একক হলো ms ইনভার্স 2। তোমরা কিন্তু এগুলা সব যখন লিখবা তখন ত্বরণটাকে ভাঙায় নিবা আগে, অথবা যদি এখানে না ভাঙাইতে পারো অ্যাটলিস্ট এইভাবে ব্র্যাকেট দিয়ে এখানে ত্বরণ ভাঙাও, ঠিক আছে, ত্বরণ করবা, তারপরে এখানে লিখে দিবা, তোমার ইচ্ছা যেভাবে পারো আর কি। আমার কথা কি বুঝছো? এটা হলো জাস্ট ভর এবং ত্বরণ লিখবা, ঠিক আছে, কিন্তু তুমি চাইলে এখানে ভর ত্বরণ এইভাবে ভাঙাইতে পারো, এটা যেভাবে ভাঙাইছি। আর যদি এটা না পারো, এই যে এইভাবে এই পর্যন্ত লেখার পর এখানে ত্বরণের এককটা নির্ণয় করবা, এই যে বেগ বাই সময় এভাবে নির্ণয় করবা। মিটার পার সেকেন্ড যখন বের হলো তখন ওই মানটা এই যে এখানে কেজি এইভাবে বসাই দিবা, ঠিক আছে, ওকে। এগুলা শর্ট করে দিই একটু। তাহলে বেগের যে আমাদের হলো মাত্রা এককটা দেখলাম, সেটা হলো মিটার পার সেকেন্ড বেগেরটা,
ত্বরণেরটা হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বলেরটা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে এই বলের এককটা আমাদের বল সম্পর্কে প্রথম নিউটন সাহেব আলোচনা করেছিল জন্য এই বলের এককটা আরেকভাবে লেখা আছে, সেটা হলো নিউটন। ঠিক আছে, এটা আমরা বেশি ইউজ করব, এই নিউটনটা বেশি ইউজ করব। ঠিক আছে, সো বলের এককটা নিউটন হতে পারে, কেজি মিটার পার সেকেন্ড হতে পারে, দুটোই আমাদের এসআই একক। ওকে, তাহলে আমাদের একক সম্পর্কে জানা শেষ।